বন্দ্যোপাধ্যায় বোধহয় আসলে এই সমস্ত কথা বলে শিখ সম্প্রদায়েরও বিরুদ্ধাচরণ করছেন। কারণ শুধুমাত্র মানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন সাংসদ প্রার্থী, তাকে নিয়ে অমিত মালভিয়া টুইট করেছেন যে তিনি নাকি লাগাতারভাবে হিন্দুত্বকে হিন্দু সন্ত্রাসবাদের সাথে তুলনা করেছেন, কিন্তু শিখ সম্প্রদায়ের মানুষ যারা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তাদেরও কি বিরোধিতা করে ফেলছেন না? আমার সাথে এই মুহূর্তে আমার সহনাগরিক রয়েছে রঘবীর সিং। রঘবীর ভাই এই মুহূর্তে কলকাতা বাসিন্দা, কিন্তু রঘবীর ভাই খুব নির্দিষ্টভাবে আপনিও জানেন 1970 সালে 5 লাখ শিখ সম্প্রদায়ের মানুষ আফগানিস্তানে ছিল। কিছু বছর আগে সেইটা গুনে গুনে দেখা গেছে 100 বা 120-30 আফগানিস্তানে, এখন প্রায় নেই। পাকিস্তানেও একই অবস্থা। এবং তারপরে আমরা দেখেছি কিভাবে গুরু গ্রন্থ সাহিব মাথায় করে এক রাতের নোটিসে, যেভাবে আমার দাদুর একখান দেশ ছিল আমরা বলি পূর্ব পাকিস্তান থেকে এক রাতের নোটিসে এই দেশে চলে আসতে হয়েছিল। আপনাদের অনেক পূর্বপুরুষকে আফগানিস্তান পাকিস্তান থেকে এক রাতের নোটিসে চলে আসতে হয়েছিল। কি বলবেন, আজকে উচ্ছ্বাস প্রকাশ করছেন? নিশ্চয়ই। সব থেকে আগে আমি ধন্যবাদ দিতে চাই এই দেশের মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আপনি তো পাকিস্তান বাংলাদেশ থেকে যারা এসছেন, নট অনলি শুধু আজকে দিল্লিতে, শুধু একটা স্টেটে দিল্লিতে আমি বলছি প্রায় 15,000 থেকে বেশি আফগান শিখরা আজকে এই দেশের নাগরিক হলেন। এটা আজকে আমাদের কাছে একটা অনেক বড় দিন। এটার জন্য সেলিব্রেটও করা উচিত, অনেক বড় দিন, বারবার মনে হয়। সারা ভারতবর্ষে এরকম তো প্রায় 25 থেকে 30,000 শিখ কমিউনিটি শুধু আফগানিস্তান থেকে, যাদেরকে রাতারাত ছেড়ে এখান থেকে আসতে চায়। আমি আর একটা জিনিস বলবো, এর মধ্যে একজন আছে নরেন্দ্র সিং খালসা, উনি ওখানকার এমপি ছিলেন। উনি এই লাস্ট ইয়ারে যেই আমাদের প্রায় 200 থেকে কাছাকাছি ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ভাই আমাদের শিখ কমিউনিটির লোকরা ওখানে এসছেন, তাদেরকে নেতৃত্ব দিয়েছেন ওখানকার এমপি, যার নাম হচ্ছে নরেন্দ্র সিং খালসাজি। উনিও আফগানিস্তান ছেড়ে ভারতবর্ষে চলে এসছেন। এটা আজকে আমাদের গর্বের দিন। আজকে আমাদের অনেক ভাইরা আজকে সিটিজেনশিপ পেয়েছে। ওদের ওনারা বাচ্চারা এখন স্কুলে যেতে পারবেন। ওনারা এইভাবে যেভাবে আমরা ভারতের নাগরিকরা যেভাবে অন্য ফ্যাসিলিটিগুলো উপভোগ করি, ওরাও আজকে থেকে এই ফ্যাসিলিটিগুলো, দেশের সেবাগুলো উপলব্ধি করতে পারবেন। বেশ, আমি রুদ্রাঙ্ক এই মুহূর্তে চলে এসেছে, রুদ্রাঙ্কর কাছে যাব এবং ঝন্টু বাড়াইকে আপনার কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখে নি কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া। অধীর চৌধুরী, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তার প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, একবার শুনি। এখানকার কোনো লোক তো নাগরিকত্ব হারাচ্ছে না। এখানে না হিন্দু না মুসলমান কারোর নাগরিকত্ব হারানোর কত প্রশ্ন নেই। বাকি যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, কারও যদি থেকে থাকে, বলে দিবে কি কি শর্ত পূরণ করতে হবে, সেটা আমরা জানলে আমরাই করে দেব। কিছু না, এটা আসমান ভেঙে পড়বে না। সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো। কি হলো? এটা সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করা হলো। 5 বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন? যদি সদিচ্ছা থাকতো, যদি সত্যি মানুষের ভালো হতো, তাহলে 5 বছর অপেক্ষা করতে কে বলেছিল? হঠাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে? তার একটাই কারণ, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে। ঝন্টু বাড়াই কি বলবেন? অধীর চৌধুরীও একে সমর্থন করছেন এবং বলছেন যে এখানে তো কাউকে বের করার কোনো প্রশ্ন নেই। কে ভুল? হয় মমতা ব্যানার্জি ভুল, নয়তো অধীর চৌধুরী। মমতা ব্যানার্জি ক্যারেক্টার অফ ফ্যালাসি। এই যে ল্যাম এক্সকিউজগুলো দিচ্ছে, 2005 সালে লোকসভায় মাননীয় সোমনাথ চট্টোপাধ্যায় যখন স্পিকার, মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, কারণ তার সেই সময় যুক্তি ছিল এনআরসি চালু করুন পশ্চিমবঙ্গে, কারণ চরণজিৎ সিং, এবং বলছেন তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলাকে লুটে নিচ্ছে, এনআরসি চালু করুন। এই যে মমতা ব্যানার্জি বলেছিলেন, একদম ভুলে যাচ্ছেন এই কথাগুলো যে মমতা ব্যানার্জি বলেছিলেন। আমি ডেটটা বলে দেব, চরণজিৎ সিং একদম, চরণজিৎ সিং একদম ছুঁড়ে মেরেছে মুখের মধ্যে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের যুক্তি থাকতেই পারে, বা যারা শুনছে তারা বলছে মমতা ব্যানার্জি তো ক্যারেক্টার অফ ফ্যালাসি আপনি বললেনই। আমার প্রশ্নটা হচ্ছে, দেখো কেন এরা বিরোধিতা করছে। খেয়াল করে দেখবে, এই আইনটা কিন্তু হয়েছে 1951 সালে রিফিউজি কনভেনশন এবং 1967 সালে রিফিউজি প্রোটোকলে নিয়ম মেনে। কংগ্রেস যেই প্রোটোকলটা মানতে হবে, এই কারণে এই কনভেনশনের মেম্বার হয়নি। খেয়াল করে দেখবে কেন মমতা এটা প্রতিবাদ করছে। মমতা এটাকে ভোট মেকানিজমের অঙ্কে দেখছেন। এই যে
বাংলায়, অবিভক্ত বাংলায় সবচাইতে বড় কৃষক সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়, যারা বাংলা ভাগ হওয়ার পরে ইকোনমিক্যাল অ্যাসপেক্টে ময়ূক ভাবার চেষ্টা করো, যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় কৃষি বলয় ধ্বংস যেদিন হলো বাংলা ভাগের নাম করে, দুটো চুক্তি করে, তারপরে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে এথেনিক ক্লিনজিং হলো, এথেনিক ক্লিনজিং একটা প্রজন্মকে মেরে ফেলা, যার কোনো প্রতিবাদ না করে শুধু ভোট মেকানিজম, ভোট চিন্তায় মগ্ন এই দল, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, তারা এগুলো করছে, তারা প্রত্যেকে করছে ভোট মেকানিজমের স্বার্থে। আচ্ছা, আমি প্রথম দিন এটা বলেছিলাম, এই অ্যামেন্ডমেন্ট কিন্তু ইনক্লুশনের কথা বলে, এক্সক্লুশনের কথা কোথাও লেখা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিরোধীরা বারবার প্রশ্ন করছে 14 নম্বর 15 নম্বর আর্টিকেল নাকি ভায়োলেট করে। আমি বলছি দয়া করে পড়ুন, 14-15 আর্টিকেলে কোথাও নাগরিকত্বের নাম নেই। অর্থাৎ সমানাধিকারের প্রশ্নে স্যার যেটা বলল, সেখানে শেষ কথা 256 নম্বর আর্টিকেলে পার্লামেন্ট নাগরিকত্বের শেষ কথা, পার্লামেন্ট নাগরিকত্বের শেষ কথা। না, কিন্তু তার মাঝখানে আমি একদম ধরে যে প্রশ্নগুলো বাংলার মানুষ করছেন এই মুহূর্তে, এই আইন কি সংবিধান ও মুসলিম বিরোধী, হ্যাঁ কিনা? না, একেবারেই না। আমি পরিষ্কার তোমায় বলছি, এখানে কেন্দ্রীয় সরকার বলছে সংবিধানের 14 নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান বলা হলেও 31-এর গ নম্বর ধারায় বিশেষ অবস্থায় যেমন নারী বা তপশিলি সম্প্রদায়ের জন্য বিশেষ কিছু সুবিধা প্রদান সংবিধান বিরোধী নয়। আমি তোমায় বলি, এই আর্টিকেলের একটা জায়গায় পরিষ্কার লেখা আছে অ্যামেন্ডমেন্টে, দ্য সিএএ স্টেটস নাথিং ইন দিস সেকশন শ্যাল অ্যাপ্লাই টু ট্রাইবাল এরিয়াস। এখানে ইনার ল্যান্ড পারমিটের জায়গাগুলো ছাড় দেওয়া আছে। আর তুমি বলছো 14-15 নম্বর ধারা, সেখানে যে সমান অধিকারের প্রশ্নটা বলা আছে সংবিধানে, আবারও বলছি সেখানে কিন্তু নাগরিকত্বের প্রশ্নটা কিন্তু উজ্জ্বল রেখে বলা হয়েছে, সেই সমান অধিকারটা কিন্তু পার্লামেন্টে জুরিডিকশনে রাখা হচ্ছে এবং নাগরিকত্ব তার থেকে বাইরে রাখা হচ্ছে, একদম পরিষ্কার। যদিও একটা কোয়েশ্চেন আপনাকে করি, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন উঠে আসছে, সেটা হচ্ছে সিএ ভারতীয় সংবিধানের মৌলিক নীতির বিরোধী, ধর্মের ভিত্তিতে এখানে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, যদিও এটা ধর্মনিরপেক্ষ সংবিধান। এইটা মানুষকে বুঝিয়ে দেওয়া একদম ভুল তথ্য। আমি আপনাদের বলছি, যারা শুনছেন, এই আগুন নিয়ে খেলছে একটা শ্রেণী, বিভ্রান্তকর আগুন নিয়ে। আপনারা জেনে রাখুন, এটা বিভ্রান্তিটা করছে কেন? আমি রুদ্রাঙ্গকে ঠিক এই প্রশ্ন আসছি আপনাদের কাছে, 1 মিনিট আসছি। আমি এই বিভ্রান্তিটা কে করছে, কেন করছে, এই জায়গাটা একবার ধরার জন্য দেখো রুদ্রাঙ্গ খুব স্পেসিফিক্যালি অধীর চৌধুরীও বলছেন, কারণ কি অপশন নেই, মানে তোমাদের মিথ্যাচারটা ঘিরে ফেলা হচ্ছে, মুসলিমদের কোথায় বের করে দেওয়া হচ্ছে রুদ্রাঙ্গ? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের দেশের অপদার্থ প্রধানমন্ত্রী একটার পর একটা যা আজ অব্দি বলে গেছে কোনোটাই করে উঠতে পারেনি।